ধ্রুব রাতে বাসায় ফিরতেই লক্ষ্য করল তার মা অহনা খন্দকার মন খারাপ করে ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে। ধ্রুবকে দেখে তিনি বললেন, তুমি ফিরেছো বেটা, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। কিছু বলবি আম্মু? আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। একা বিজনেসের এত টেনশন আমি আর নিতে পারছি না। তুমি কি চাও আম্মু? তোমাকে তো আগেও বলেছি তোমার বিয়ে দিতে চাই। ধ্রুব দীর্ঘশ্বাস আড়াল করে বলল, ঠিক আছে, তুমি মেয়ে দেখা শুরু করো, আমি বিয়ে করতে প্রস্তুত। ধ্রুব কথাটা বলতেই খুশির ঝিলিক ফুটে ওঠে অহনা খন্দকারের চেহারায়। হঠাৎ করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে সামনের দিকে তাকায় ধ্রুব। ধীরাজ পানি খেতে এসেছিল। ধ্রুবর কথা শুনে তার হাত থেকে জগ পড়ে যায়। ধীরাজ এটা মানতেই পারছে না যে তার ভাইয়া সুহানিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে এভাবে রাজি হয়ে গেল। তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়। ধ্রুব নিজের রুমে এসে ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় গায়ে এলিয়ে দিতে যাবে, এমন সময় ধীরাজ তার রুমে এসে বলে ওঠে, এটা আমি কি শুনলাম ভাইয়া? তুমি আম্মুকে নিজের জন্য মেয়ে দেখতে বললে কেন? কতদিন আর আইবুড়ো থাকবো বল? আমারও তো বিয়ে করার স্বাদ হয়। বিদ্রুপাত্মক সুরে কথাটা বলল ধ্রুব, যা শুনে ধীরাজ থতমত খেয়ে গেল। বিস্ময়ের সাথে বলল, দীর্ঘ 6 বছর সুহানে আপুর জন্য অপেক্ষার প্রহর গুণে এখন তাকে ফিরে পাওয়ার পর তুমি এমন কথা বলছো? ধ্রুবর কণ্ঠ ক্ষীণ হয়ে আসে। সে জবাব দেয়, সুহা আমাকে আর চায় না। ওই আমাকে বলেছে মুভ অন করতে। না, সুহানি আপু এমনটা করতে পারে না। আমি নিজে কথা বলবো সুহানি আপুর সাথে। তুই এমন করিস না ভাই। সুহাকে আমি কথা দিয়েছি ওকে আর ডিস্টার্ব করব না। এখন তুই ওকে এসব বিষয় নিয়ে কিছু বললে ও আমাকে আবার ভুল বুঝবে। কিন্তু তাই বলে এভাবে সবকিছু শেষ হতে পারে না। সবকিছু তো আজ থেকে 6 বছর আগেই শেষ হয়ে গিয়েছিল। আমি বোকা ছিলাম, তাই এতগুলো দিন শুধু শুধু সুহার জন্য অপেক্ষা করেছিলাম। এবার আর সেই বোকামো করব না। সুহা যদি আমাকে ভুলে যেতে পারে তাহলে আমিও পারবো। ভাইয়া, আমাকে প্লিজ একটু একা থাকতে দে ধীরাজ। ধীরাজ আর কোনো কিছু বলার অবকাশ পেল না, কিন্তু সে মনে মনে ঠিক করে নিল এর একটা বিহিত সে করবেই। অহনা খন্দকার আজ এসেছেন তার বিজনেস পার্টনার আজাদ চৌধুরীর সাথে দেখা করতে। আজাদ চৌধুরীর একমাত্র মেয়ে অর্পা চৌধুরীকে তার বেশ পছন্দ হয়েছে। মেয়েটা ছোটবেলা থেকে লন্ডনে মানুষ হয়েছে। শিক্ষিত, ভদ্র, সব দিক দিয়ে মেয়েটা একদম পারফেক্ট। তাই অর্পার সাথে ধ্রুবর বিয়ে দিতে চান অহনা খন্দকার। এতে করে তাদের মধ্যকার বিজনেসের সম্পর্কে অনেক উন্নতি হবে। আজাদ চৌধুরীর মুখোমুখি হয়ে অহনা খন্দকার বললেন, আজ আমি কোনো বিজনেসের ব্যাপারে কথা বলতে আসিনি, এসেছি অন্য প্রস্তাব নিয়ে। কি প্রস্তাব? দেখুন, আমাদের মধ্যকার সম্পর্ক তো অনেক পুরানো। আমি ভাবছি এই ব্যবসায়িক সম্পর্ককে যদি আত্মীয়তার সম্পর্কে রূপান্তরিত করা যায়। মানে ঠিক বুঝলাম না। আমি আমার বড় ছেলে এহেসান ধ্রুবর সাথে আপনার মেয়ে অর্পার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম। আজাদ চৌধুরীর মুখে খুশির ঝলক ফুটে ওঠে। তিনি বললেন, প্রস্তাবটা দারুণ। আমিও এমন কিছুই ভাবছিলাম। তবে আমার কাছে আমার মেয়ের মতামত সবার আগে। ছোটবেলায় ওর মায়ের মৃত্যুর পর আমি একা হাতে ওকে মানুষ করেছি। ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করিনি। আগামীকাল অর্পা লন্ডন থেকে দেশে ফিরছে। ও আসুক, তারপর আমি ওর সাথে এই নিয়ে কথা বলে ডিসিশন ফাইনাল করে আপনাকে জানাবো। অহনা খন্দকার আজাদ চৌধুরীর কথায় খুশি হন। ধ্রুব যা সুদর্শন দেখতে, তাতে কোনো মেয়ে তার প্রস্তাব ফেলতে পারবে না। তাই তিনি আপাতত এটা নিশ্চিত হয়ে গেলেন যে ধ্রুব আর অর্পার বিয়ে হচ্ছে। আজাদ চৌধুরীকে বিদায় জানিয়ে বাইরে এসে নিজের গাড়িতে বসলেন অহনা খন্দকার। এমন সময় তার ফোনে হঠাৎ মেসেজের নোটিফিকেশন এলো। অহনা ফোন বের করে দেখলেন আজ তার একজন পুরাতন বান্ধবীর মেসেজ। মেসেজটা ওপেন করতেই থমকে গেলেন অহনা খন্দকার, কারণ মেসেজটায় সুহানি ও ধ্রুবর গতকালকে কফি শপের ছবি ছিল। অহনা খন্দকার তড়িঘড়ি করে নিজের বান্ধবীকে ফোন করেন। ফোন রিসিভ হতে জিজ্ঞেস করেন, কি পাঠিয়েছিস তুই এটা? কাল আমি ছেলে মেয়েদের নিয়ে কফি শপে গিয়েছিলাম। সেখানে দেখলাম তোর ছেলে ধ্রুব একটা মেয়ের সাথে বসে আছে। ধ্রুব লজ্জা পাবে ভেবে আমি ওর কাছে যাইনি। তোকে ছবিটা পাঠিয়ে দিলাম। আফটার অল বান্ধবী বলে কথা। তোর ছেলে ডুবে ডুবে পানি খাচ্ছে, সেটা জানানো তো আমার দায়িত্ব ছিল। অহনা খন্দকার রাগ করে ফোনটা কেটে দেন। ফোনটা ছুঁড়ে মারেন পাশে। অহনা খন্দকারের কোম্পানির ম্যানেজার তার সাথে এসেছিল।
তিনি ফোনটা কুড়িয়ে সুহানির ছবি দেখে বলেন, আরে এটা তো সেই মেয়ে যাকে ধ্রুব স্যার সেদিন অফিসে নিয়ে এসেছিলেন। ম্যানেজারের কথা শুনে অহনা খন্দকার তার কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি সবকিছু খুলে বলেন। সব শুনে অহনা খন্দকার বলেন, এই মেয়েটা তাহলে আবার ফিরে এসেছে ধ্রুবর জীবনে? না, এটা আমি হতে দেব না। ধ্রুব অনেক কষ্টে বিয়েতে রাজি হয়েছে। এখন এই মেয়ে যদি কোনো গন্ডগোল করে, আগেরবার ওকে যেভাবে তাড়িয়েছিলাম এবারেও সেভাবে তাড়াতে হবে। রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছেন অহনা খন্দকার ও সুহানি। অহনা খন্দকারে মূলত সুহানিকে এখানে ডেকে পাঠিয়েছেন। সুহানি আজ এতগুলো বছর পর অহনা খন্দকারের মুখোমুখি হয়ে মনে করছে অতীতের কিছু তিক্ত স্মৃতিকে। তার ভয় হচ্ছে অতীতের পুনরাবৃত্তি যেন না হয়। অহনা খন্দকার সুহানির উদ্দেশ্যে বললেন, তোমাদের মতো মিডল ক্লাস মেয়েদের লজ্জা বলতে কিছু নেই, তাই না? আবার চলে এসেছো আমার ছেলের পেছনে লাগতে। 6 বছর আগে তো খুব বড় মুখ করে বলেছিলে আমার ছেলের জীবন থেকে দূরে সরে যাবে। কি হলো এখন? ভদ্রভাবে কথা বলুন। আমি আপনার ছেলের পেছনে লাগিনি, বরং আপনার ছেলেই। থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি শুধু এতটুকু বলো, কত টাকা চাই তোমার? কত টাকা পেলে আমার ছেলের জীবন থেকে চলে যাবে? আমার কিছুই চাই না। আমি গতকাল স্পষ্ট করে আপনার ছেলেকে বলে দিয়েছি সে যেন আমার থেকে দূরে থাকে। আশা করি এরপর আর ধ্রুব কখনো আমার কাছে আসবে না। না আসলেই ভালো। আমি খুব শীঘ্রই ধ্রুবর বিয়ে দিতে চলেছি। এমন মেয়ের সাথে ওর বিয়ে দেব যে আমাদের স্ট্যাটাসের সাথে মিল খায়। কথাটা বলেই তিনি উঠে পড়লেন। সুহানির মনের মধ্যে ঝড় উঠল ধ্রুবর বিয়ের কথা শুনে। কিন্তু সুহানি কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে চোখ বন্ধ করে শুধু ভাবতে লাগলো 6 বছর আগের কথাগুলোই। এসব ভেবে তার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। ধ্রুবকে সুহানি কম ভালোবাসত না, তাই শুধুমাত্র অহনা খন্দকারের কথায় তাকে ভুলে যাবার মেয়ে সুহানি নয়। সে সময় ঘটনায় কিছু এমন ঘটেছিল যে সুহানিকে বাধ্য হয়েছিল ধ্রুবর সাথে সব সম্পর্ক ছিন্ন করতে। এমনকি সেই কারণে এখন অবধি ধ্রুবকে ফিরিয়ে দিতে হচ্ছে। অহনা খন্দকার উঠে চলে যাবার পর সুহানি লক্ষ্য করল কোনো একটা ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে। সুহানি কিছুটা ঘাবড়ে গেল। ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। বিস্ময়ের সাথে বলে উঠল, তুমি? কিছু জরুরি কাজে এসেছিলাম এখানে। ভাগ্য ভালো ছিল, তাই তোমাদের সব কথোপকথন শুনে ফেলেছি। এখন তুমি ছটফট সব সত্য বলে দাও তো আমাকে। সুহানি ভাবতে লাগলো সব সত্য বলা তার জন্য ঠিক হবে কিনা। ধীরাজ ও সুহানি বসে আছে একে অপরের মুখোমুখি। সুহানি ধীরাজকে দেখে ভীষণ অবাক হয়ে গেছে। তা ফুটে উঠেছে তার চোখে মুখে। সুহানি ধীরাজের উদ্দেশ্যে বলল, কেমন আছো তুমি? আগের থেকে অনেক বদলে গেছ। ধীরাজ মৃদু হেসে জবাব দিল, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাফ করবে, কিন্তু বদলে যাওয়ার কথা অন্তত তোমার মুখে মানায় না সুহানি আপু। সুহানি বুঝতে পারে ধীরাজ কি বোঝাতে চাইছে। ধীরাজ সুহানিকে শুধালো, শুধুমাত্র আম্মুর কথায় তুমি কেন ভাইয়ার থেকে দূরে সরে গেলে? নিজেও কষ্ট পেলে আর ভাইয়াকেও এভাবে কষ্ট দিলে, যেটা তোমার থেকে অন্তত আশা করিনি। ব্যাপারটা এত সহজ না ধীর। তোমার মা কাজে কিছু এমন করেছিল যা আমায় বাধ্য করেছিল এমনটা করতে। কি এমন করেছিল আম্মু? সুহানি মনে করে 6 বছর আগের সেই ভয়ানক দিনটির কথা। রোজকার মতো সেদিন কলেজ থেকে বাসায় ফিরেছিল সুহানি। বাসায় আসতে দেখে তার বাবার সাথে ড্রয়িং রুমে বসে আছেন অহনা খন্দকার। সুহানিকে দেখে অহনা খন্দকার বলে ওঠেন, এই তাহলে তোমার গুণধর্মে যাকে আমার ছেলের পেছনে লাগিয়ে দিয়েছ? সত্যি তোমার কোনো লজ্জা নেই শাহিন। আগে আমার পেছনে পড়েছিলে, আমি তোমায় পাত্তা না দিয়ে একটা বড়লোক ছেলেকে বিয়ে করেছিলাম। তাই আজ এভাবে রাজরানী হয়ে আছি। এখন নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে নিজের মেয়েকে। মুখ সামলে কথা বলো অহনা। আমার মেয়ে যে তোমার ছেলের সাথে প্রেম করছে সেটা আমি জানতামই না। জানলে ওকে আগেই এসব থেকে বের করে নিয়ে আসতাম। সুহানি বিস্ময়ের চরম শিখরে উঠে যাচ্ছিল তাদের কথোপকথন শুনে। এর মধ্যে অহনা খন্দকার উঠে দাঁড়িয়ে সুহানির মুখে টাকা ছুঁড়ে মেরে বলে, এই নাও, তোমাদের মতো মেয়েদের তো এটাই দরকার, রাস্তার মেয়ে একটা। শাহিন, তুমি নিজের মেয়েকে দিয়ে সব না করিয়ে পতিতলায় বেচে দিলেই তো পারো, ভালো ইনকাম করবে। সুহানি সে সময় কিশোরী ছিল, তার মনটাও অনেক নরম ছিল। এখনকার মতো এতটা শক্ত ছিল না তার মানসিকতা। নিজের সম্পর্কে এমন জঘন্য কথা শুনে সে ডুকরে কেঁদে ওঠে।
শাহিন হোসেনও নিজের মেয়ের এমন অপমান মেনে নিতে পারেন না। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন অহনা খন্দকারকে। অহনা খন্দকার চেঁচিয়ে বলেন, সত্য কথা বললে সবারই গায়ে জ্বালা ধরে। শাহিন হোসেন সুহানিকে টেনে আনেন অহনা খন্দকারের সামনে। অতপর বলেন, তুই এই মহিলাকে বলে দে যে ওনার ছেলে থেকে দূরে সরে আসবি। সুহানি সেই মুহূর্তে কিছু বলতে পারে না। সে যে অনেক ভালোবাসত ধ্রুবকে। ধ্রুবকে ছাড়ার কথা স্বপ্নেও কল্পনা করতে পারত না। তাই সে চুপ থাকে। অহনা খন্দকার সে সময় বিদ্রুপ করে বলেন, হো, তোমার মেয়ে তো একটা গোল্ড ডিগার, ও কেন ছাড়বে আমার ছেলেকে? এসব চিপ মেয়েদের আমার ভালোই চেনা আছে। শাহিন হোসেন পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেন সুহানির গালে। অতপর চিৎকার করে বলেন, তোকে কি আমি এই দিন দেখার জন্য বড় করেছিলাম? নিজের মায়ের সাথে কেন মরে গেলি না তুই? তুই মরলে আমি শান্তি পেতাম। কথাটা বলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। আগে থেকে শাহিন হোসেনের বুকে সমস্যা ছিল। হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়ায় বুকে হাত দিয়ে ব্যথায় কোকিয়ে ওঠেন তিনি। কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন। সুহানি বাবা বলে চিৎকার করে তার বাবাকে সামলানোর চেষ্টা করে। অহনা খন্দকার বলে ওঠেন, আবার নতুন নাটক শুরু। শাহিন হোসেন সুহানিকে বলেন, আমাকে ছুবি না তুই, তুই আমার মেয়ে না। নিজের বাবার এই অবস্থা দেখে ঠিক থাকতে পারে না সুহানি। সে দীপ্ত কণ্ঠে অহনা খন্দকারের উদ্দেশ্যে বলে, আজ এই মুহূর্তে আমি আমার বাবাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আপনার ছেলের জীবন থেকে দূরে সরে আসব। অতীতের ঘটনাগুলো সবকিছুই বিস্তারিতভাবে ধীরাজকে জানালো সুহানি। এরপর একটু দম নিয়ে বলল, আমার বাবার সাথে তোমার মায়ের প্রেমের সম্পর্ক ছিল। বাবা মন থেকে ভালোবাসতেন ওনাকে। তাই তো মধ্যবিত্ত শ্রেণীর মানুষ হয়েও দরিদ্র পরিবারের মেয়েটির জন্য অনেক ত্যাগ করেছিলেন। তোমার মাকে পড়াশোনা চালিয়ে যেতেও সাহায্য করেছিলেন। কিন্তু তোমার মা আমার বাবাকে ঠকিয়ে বড়লোক ছেলে দেখে মানে তোমার বাবাকে বিয়ে করে নেয়। জানি তোমার কথাগুলো শুনতে অনেক খারাপ লাগছে, কিন্তু এগুলো সত্যি। ধীরাজ আবেগ আপ্লুত হয়ে বলে, এই কারণে তুমি ভাইয়ার থেকে দূরে সরে এসেছ? জানো, সেই দিনের ওই ঘটনার পর আমার বাবা প্রাণে বেঁচে গেলেও পুরোপুরি শয্যাশায়ী হয়ে যান। নিজের বাবার এই পরিণতি আমি মেনে নিতে পারিনি। বারবার নিজেকেই দোষী মনে হচ্ছিল। 3 বছর এভাবে কাটিয়ে আমার বাবা একসময় আমাদের ফাঁকি দিয়ে চলে যান। ধীরাজ ক্ষীণ কণ্ঠে শুধায়, তাহলে সবকিছু কি এখানেই শেষ? আম্মুর কৃতকর্মের জন্য তুমি আর ভাইয়া কেন শাস্তি পাবে? হয়তো শেষ, নতুবা শুরু। জানো তো, অহনা খন্দকার মা হিসেবে যেমনই হোক, আমার বাবা কিন্তু বাবা হিসেবে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন। উনি যেই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, সেই মুহূর্তে দাঁড়িয়েও আমার কথা ভাবছিলেন। উনি জানতেন আমি ধ্রুবকে কতটা ভালোবাসি। তাই তো আমাকে বলেছিলেন, যদি কোনোদিন অহনা খন্দকার নিজের ভুল বুঝতে পেরে মন থেকে সবকিছুর জন্য আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি আবার ধ্রুবর জীবনে ফিরে যাই, না হলে নয়। ধীরাজ উত্তেজিত হয়ে বলল, আমি এখনই ভাইয়াকে সব জানাবো। তারপর ভাইয়া আম্মুকে ঠিকই রাজি করাবে আম্মুকে সবকিছুর জন্য ক্ষমা চাইতে। না ধীরাজ, তুমি এমনটা করবে না। আমি চাই যে উনি মন থেকে আমার কাছে ক্ষমা চান। ধ্রুবকে জানালে হয়তো ধ্রুবর জোড়াজড়িতে উনি রাজি হবেন, কিন্তু আমি সেটা চাই না। তার মানে আম্মু যদি তোমার কাছে কখনো ক্ষমা না চায়, তাহলে তোমাদের সম্পর্ক শেষ, তাই তো? সুহানি মাথা নাড়ায়। ধীরাজ উঠে চলে যেতে চায়। তখন সুহানি বলে ওঠে, যদি আমাকে নিজের বোনের নজরে দেখে থাকো, তাহলে প্লিজ ধ্রুবকে এসব বিষয়ে কিছু জানিও না। ধীরাজ কোনো কিছু না বলেই চলে আসে। নিজের কিছু বন্ধুদের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ধীরাজ। সুহানির সাথে কথা বলার পর থেকে তার মন মেজাজ আজ একদম ভালো নেই। ধীরাজের এক বন্ধু তার উদ্দেশ্যে বলল, কি হলো ধীরাজ, তোর মুখ কেমন লাগছে কেন? কিছু না। ধীরাজরা যাচ্ছিল, এমন সময় কোথা থেকে একটা গাড়ি অল্পের জন্য তাদের পাশ দিয়ে যায়। আরেকটু হলেই ধাক্কা খেত। ধীরাজের মেজাজ এতে আরো গরম হয়ে যায়। সে চেঁচিয়ে বলে, চোখ নেই তোর, আবাল কোথাকার। গাড়িটা হঠাৎ থেমে যায়। গাড়ি থেকে এত অতীব সুন্দরী রমণী নেমে আসে। পরনে তার জিন্স এবং টপস। কোকড়ানো চুলের মেয়েটি গাড়ি থেকে নেমে নিজের সানগ্লাস খুলে রাগী কণ্ঠে শুধায়, কে আমায় এ বাজে ভাষায় গালি দিল? সাহস থাকলে সামনে এসো। ধীরাজ বুক ফুলিয়ে সামনে এগিয়ে গিয়ে বলল, আমি। কি করবেন বলুন? দেখে গাড়ি চালাতে পারেন না? মেয়েটি বলল, তুমি চিনো আমি কে? আজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আজাদ চৌধুরীর মেয়ে অর্পা চৌধুরী আমি।
ধীরাজের এক বন্ধু বলে ওঠে, আমাদের বন্ধু যে কেউ নয়, খন্দকার এন্টারপ্রাইজের নাম শুনেছেন? অহনা খন্দকারের ছেলেও। অর্পা নিজের হ্যান্ডওয়াচের দিকে তাকিয়ে দেখল তার কাছে বেশি সময় নেই, তাই সানগ্লাসটা পরে গিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো। যেতে যেতে ধীরাজের উদ্দেশ্যে বলল, আই উইল সি ইউ। ধ্রুব রাত্রিকালে নিজের ঘরে বসেছিল। তার কাছে থাকা সুহানির কিছু ছবি দেখছিল। সুহানির ছবির উপর হাত বোলাচ্ছিল। এমন সময় অহনা খন্দকার ধ্রুবর রুমে চলে এলেন। ধ্রুবকে সুহানির ছবি দেখতে দেখে তিনি বিরক্ত হলেন। মনে মনে বললেন, এত কিছু করলাম ওই সুহানি ধ্রুবর থেকে আলাদা করার জন্য, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। না, এবার আমাকে বড় কিছু করতে হবে, যাতে ধ্রুব ওই মেয়েটার থেকে দূরে সরে আসে। এমনটা ভেবে অহনা খন্দকার বলে উঠলেন, বেটা, আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। ধ্রুব পিছনে ফিরে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, জি আম্মু, তুমি কি বলতে চাও বলো। তুমি আমাকে ভুল বুঝবে না তো? এসব তুমি কি বলছো আম্মু? আমি কেন তোমায় ভুল বুঝতে যাব? সুহানি আর তোমাকে আমি আলাদা করেছিলাম। অহনা খন্দকারের কথা শুনে ধ্রুব বিস্ফোরিত নয়নে তাকায় তার পানে। উত্তেজিত গলায় শুধায়, এসব তুমি কি বলছো আম্মু? কেন করলে তুমি এমন? অহনা খন্দকার নিজের নাটক শুরু করে দেন। কান্নার মিথ্যা অভিনয় করেন। বলেন, ওই মেয়েটা ভালো ছিল না বেটা। ও একটা গোল্ড ডিগার ছিল। তুমি জানো না, ও শুধুমাত্র টাকার জন্য তোমার পেছনে পড়েছিল। ও আসলে অন্য আরও অনেক ছেলের সাথে রিলেশনে ছিল। আগেরবার আমি ওকে টাকা দিয়ে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিই। সুহানি এমন করতে পারে না। তুমি আমাকে অবিশ্বাস করছো বেটা। আমি তোমার মা। তোমার বাবার মৃত্যুর পর একা হাতে তোমাদের দুই ভাইকে সামলেছি। তোমাদের ক্ষতি আমি চাইতে পারি বলো? কথাটা বলে তিনি একটা ছবি বের করে ধ্রুবকে দেখান, যেখানে সুহানি ও কাশিমের বিয়ের ফটো ছিল। অহনা খন্দকারের এক বন্ধু কাশিমের মামা, তার কাছ থেকেই ছবিটা সংগ্রহ করেছেন অহনা খন্দকার। ছবিটা ধ্রুবকে দেখিয়ে অহনা খন্দকার বলেন, দেখ বেটা, ওই সুহানি বিয়ে করে নিয়েছে, কিন্তু ও এখনও আবার তোর জীবনে ফিরতে চাইছিল। তাই আমি আবার ওকে টাকা দিয়ে তোমার জীবন থেকে দূরে সরে যেতে বলেছি। এই জন্যই তো ও তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। কিন্তু আমার খুব ভয় হচ্ছে বেটা, ওই সুহানি যদি তোমার জীবনে আবার ফিরে আসতে চায়, আবার যদি তোমার ক্ষতি করতে চায়। ধ্রুবর আগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে। সুহানি যে তাকে এভাবে ঠকাতে পারে, তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারে, এমনটা ভাবতেই পারেনি ধ্রুব। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। অহনা খন্দকার বলেন, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। এই কষ্ট থেকে তোমাকে দূরে রাখার জন্য এতদিন তোমায় কিছুই জানানি। তুমি এই ঠকবাজ মেয়ের কথা ভুলে যাও, আবার নতুন করে জীবন শুরু করো। আমি আমার বিজনেস পার্টনার আজাদ চৌধুরীর সাথে কথা বলেছি। তার একমাত্র মেয়ে অর্পা চৌধুরীর সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করো আম্মু। আমার কোনো অসুবিধে নেই। এখন প্লিজ একটু আমায় একা থাকতে দাও। অহনা খন্দকার ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বের হয়ে আসেন। বাইরে এসে কুটিল হেসে বলেন, মিশন সাকসেসফুল। সুহানের প্রতি ধ্রুবর ভালোবাসা এবার ঘৃণায় পরিণত হবে। হা হা হা। এদিকে ধ্রুব নিজের ঘরের সব জিনিসপত্র এদিক ওদিক ছুড়ে দিয়ে বলে, কেন কেন এমন করলে সুহানি? তোমার মতো একটা ঠকবাজ মেয়ের জন্য আমি নিজের জীবনের এতগুলো সময় নষ্ট করলাম। অনেক হয়েছে, আর না। এবার আমি তোমাকে চিরতরে নিজের মন থেকে বের করব। অর্পা তার বাবা আজাদ চৌধুরীর সাথে বসে গল্প করছিল। এতগুলো দিন বাদে নিজের মেয়েকে কাছে পেয়ে বেশ খুশি হয়েছেন আজাদ চৌধুরী। তাই নানান গল্পে মেতে গেছেন। এসব গল্পের মাঝেই আজাদ চৌধুরী বলে উঠলেন, তোমার তো অনেক বয়স হয়ে গেল অর্পা। আমার সেই ছোট্ট বেবি ডল দেখতে দেখতে কত বড় হয়ে গেল। অর্পা স্মিথ হাসল। এর মধ্যে আজাদ চৌধুরী বলে উঠলেন, আমি ভাবছি তোমার বিয়ে নিয়ে। অর্পার মুখের হাসি হঠাৎ করে মিলিয়ে গেল। সে প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, আমি বিয়ে করতে চাই না ড্যাড। সেটা বললে তো হয় না অর্পা। বয়স হয়ে গেলে মেয়েদের বিয়ে দেওয়া যে বাবাদের দায়িত্ব। আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আগে লাইফটাকে এনজয় করতে চাই। আসলে আমার বিজনেস পার্টনার অহনা খন্দকার তার ছেলে ধ্রুবর জন্য তোমার সম্বন্ধ নিয়ে এসেছিল। তাই আমি ভাবছিলাম তোমাদের বিয়ে হলে মন্দ হয় না। কিন্তু যেহেতু তোমার মত নেই, তাই আমি আর জোর করব না। অর্পা চমকে গেল। আচমকায় তার মুখের অবয়ব বদলে গেল। দুম করে বলে বসল, আমি এই বিয়েতে রাজি ড্যাড। কি তুমি সত্যি বলছো? হুম।
যেহেতু তোমার বিজনেস পার্টনারই ছিলে, তাই আমার কোনো প্রবলেম নেই। অর্পার কথা শুনে আজাদ চৌধুরী খুশি হয়ে যান। প্রফুল্ল চিত্তে বলেন, তাহলে আমি আজই অহনা খন্দকারের সাথে বলবো বিয়ের বিষয়ে। শুধু তোমার মতের অপেক্ষাতেই ছিলাম। অর্পা ভাবতে লাগলো গতকালকের ঘটনাটা। কালকে ছেলেটির বন্ধুরা বলেছিল ও নাকি অহনা খন্দকারের ছেলে। অতপর স্বগতোক্তি করে বলল, বলেছিলাম না আমি তোমাকে দেখে নেব। আর দেখ, আমি চাঞ্চ পেয়ে গেলাম। আমাকে গালাগাল করেছিলে তাই না? এবার তুমি মজা বুঝবে মিস্টার। তোমার বউ হয়ে তোমায় জ্বলিয়ে সবকিছুর শোধ তুলব। অতপর অর্পা ধীরাজের কথায় ভাবতে থাকে, ছেলেটা অনেক সুদর্শন। অর্পা মৃদু হাসল। তবে কি তার মনে অনুভূতির জন্ম নিতে শুরু করলো? আজাদ চৌধুরী অহনা খন্দকারকে ফোন করে অর্পার সম্মতির বিষয়ে জানান। অহনা খন্দকার তো একদম খুশিতে আত্মহারা হয়ে যান। এটাই তো চেয়েছিলেন তিনি। অর্পার সাথে ধ্রুবর বিয়ে হলে ব্যবসায়িক দিক দিয়ে অনেক লাভবান হবে তিনি। অহনা খন্দকার ফোন রেখে দিয়ে বলেন, অবশেষে আমি সফল। ওই সুহানিকে ধ্রুবর জীবন থেকে চিরতরে সরাতে পেরেছি। এখন শুধু অর্পার সাথে ধ্রুবর বিয়েটা হয়ে গেলেই সোনায় সোহাগা। আল্লাহ এতদিনে আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। রাতে খাবার টেবিলে বসে ধ্রুব ও ধীরাজের সামনে অহনা খন্দকার সবকিছু বিস্তারিত বলেন। সব শুনে ধ্রুবর তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না, কিন্তু ধীরাজ ব্যাপারটা মেনে নিতে পারছিল না। সে দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে এসে সুহানিকে ফোন দেয়। সুহানি ফোন রিসিভ করলে তাকে সবকিছু বলে। এরপর জিজ্ঞেস করে, তুমি কি এখনো আমায় চুপ করে থাকতে বলবে সুহানি আপু? এভাবে তো ধ্রুব ভাইয়ার বিয়ে হয়ে যাবে। সুহানির অনেকটা অভিমান হয় ধ্রুব বিয়েতে রাজি হয়েছে এটা শুনে। তাই সে বলে, তোমার ভাই যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমার কিছু করার নেই ধীরাজ। কিন্তু সুহানি পুরো কথা সম্পূর্ণ না করেই ফোন রেখে দেয়। কষ্ট অনুভূত হচ্ছে তার বুকের বাপাসটায়। ধ্রুব সুহানি আজ প্রায় সপ্তাহখানেক বাদে একে অপরের মুখোমুখি হলো। এতদিন তাদের আলাদা আলাদা ফ্লাইট ছিল, তাই দেখা হয়নি। তবে আজ তাদের একই ফ্লাইটেই যেতে হবে। সুহানি ধ্রুবকে এড়িয়ে যেতে চাইছিল, কিন্তু ধ্রুব সুহানির পথ আটকে দাঁড়ালো। সুহানি ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব সুহানির হাতে একটি কার্ড তুলে দিয়ে তার উদ্দেশ্যে করে বলল, এই নাও, আগামীকাল আমার এঙ্গেজমেন্ট। চেনা জানা প্রায় সকলকেই ইনভাইটেশন কার্ড দিয়েছি, তাই ভাবলাম তোমাকেও দে। আফটার অল আমি যে মুভ অন করছি সেটা তো তোমাকেও দেখতে হবে। সুহানির মনে আলোড়ন তৈরি হয়। ভীষণ কষ্ট লাগে তার, কিন্তু সে বলে, আপনার ভবিষ্যতের জন্য শুভ কামনা, বাট সরি, আমি কাল যেতে পারবো না। আসবে, তোমাকে কাল আসতেই হবে। যদি তুমি না আসো তাহলে আমি মনে করব আমার প্রতি তোমার দুর্বলতা আছে এখনো। কথাটা বলেই ধ্রুব সুহানির সামনে থেকে প্রস্থান করল। এদিকে সুহানি অনিমেষ চেয়ে রইল ধ্রুবর যাওয়ার পরে। ধ্রুব আর তার রাস্তা যে এবার চিরতরে আলাদা হতে চলেছে। সুহানি নিজেকে সামলায়, এখন দুর্বল হলে চলবে না। এটা তো একসময় হওয়ারই ছিল। আজ ধ্রুব অর্পার এঙ্গেজমেন্ট। এতদিন তাদের মধ্যে দেখা হয়নি। অহনা খন্দকার ও আজাদ চৌধুরী মিলে ঠিক করেছিলেন একেবারে এঙ্গেজমেন্টের দিন তাদের দেখা হবে। ধ্রুব এঙ্গেজমেন্ট উপলক্ষে খুব সুন্দরভাবে সেজেছে। অর্পাও তৈরি হয়ে নিয়েছে। আর মাত্র কিছুক্ষণ পর তারা একে অপরের মুখোমুখি হতে চলেছে। ধীরাজ আজকে প্রথম অর্পাকে দেখল। দূর থেকে অর্পাকে তার কিছু বান্ধবীর সাথে আড্ডা দিতে দেখে নিল। অতপর বলল, এটাই তো সেই মেয়েটা যে আমাকে সেদিন গাড়ি নিয়ে ধাক্কা দিতে যাচ্ছিল। যাই হোক, এই এঙ্গেজমেন্টটা আমি হতে দেব না। সোহানি আপু ও ধ্রুব ভাইয়াকে আমি কিছুতেই আলাদা হতে দেব না। তার জন্য আমাকে যাই করতে হয় আমি করব। ধীরাজ সরাসরি গিয়ে তার মায়ের সাথে দেখা করে। অহনা খন্দকার তখন কিছু রিলেটিভের সাথে কথা বলছিলেন। ধীরাজ তাদের সকলের মাঝে গিয়ে বলে, আম্মু, তুমি প্লিজ একটু আমার সাথে আসবা। তোমার সাথে কিছু জরুরি কথা আছে। অহনা খন্দকার ধীরাজের সাথে আসে। ধীরাজ অহনা খন্দকারের উদ্দেশ্যে বলে, তুমি প্লিজ এই এঙ্গেজমেন্টটা ভেঙে দাও আম্মু। অহনা খন্দকার ভীষণ রেগে যান। বলেন, একই কথা? তুমি কি বলতে চাইছো ধীরাজ? আমি সবকিছু জানতে পেরেছি আম্মু। তুমি কিভাবে ধ্রুব ভাইয়া ও সুহানি আপুকে আলাদা করেছ সেটা আমি জেনে গেছি। তুমি কাজটা একদম ঠিক করনি। প্লিজ তুমি সবকিছু ঠিক করে দাও। সুহানি আপুর সাথে যেসব অন্যায় করেছ তার জন্য ক্ষমা চাও। আর প্লিজ ভাইয়া ও সুহানি আপুকে মিলিয়ে দাও। আর ইউ ম্যাড? এসব কি বলছো তুমি?
আমি কেন ওই সামান্য মেয়েটার কাছে ক্ষমা চাইব? আর ধ্রুবর সাথে ওর মিল হবে বা কেন? ওই মেয়ে আমার ধ্রুবর যোগ্য নয়। ধ্রুবর যোগ্য মেয়ের সাথেই আমি ওর বিয়ের ব্যবস্থা করেছি। তাই তুমি এসব কথা না বলে চুপচাপ নিজের ভাইয়ের এঙ্গেজমেন্টে এনজয় করো। ধীরাজ হাত জোর করে বলে, প্লিজ আম্মু, তুমি এইভাবে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করিও না। আমি রিকোয়েস্ট করছি। অহনা খন্দকারের মন কিছুতেই গলে না। তিনি নিজ অহংকার বজায় রেখে বলেন, আমি যা চাই তাই হবে। তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি চুপচাপ সব মেনে নাও। কথাটা বলেই তিনি চলে আসেন। ধীরাজ এবার স্বগতোক্তি করে বলেন, আম্মু যখন আমার কথা শুনল না, তাহলে এখন আর আমার কাছে কোনো উপায় নেই। এবার আমি ভাইয়াকে সব সত্য জানাবো। আমাকে ক্ষমা করে দিও সুহানি আপু। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। ভাইয়া আর তোমাকে এক করার জন্য এবার আমাকে সব সত্য ভাইয়ার সামনে তুলে ধরতেই হবে। অর্পার বেস্ট ফ্রেন্ড সুইটি তার কানে কানে ফিসফিস করে বলে, তোর হবু জামাই মানে আমার জিজুকে দেখে আসলাম। কি হ্যান্ডসাম দেখতে! আমি তো নিজেই ক্রাশ খেয়ে গেলাম। অর্পা চোখ রাঙিয়ে বলল, একদম আমার ওর্বির দিকে নজর দিবি না, ও শুধু আমার। সুইটি নিজের ফোন বের করে ধ্রুবর ছবি অর্পাকে দেখিয়ে বলে, আচ্ছা এই নে, তোর হবু বরকে দেখে তুই নিজেই ক্রাশ খা। অর্পার চোখ যায় ছবিটির দিকে। সাথে সাথেই সে বিস্ফোরিত নয়নে তাকায়। ফোনটা হাতে নিয়ে ছবিটা ভালো করে দেখে বলে, এটা কার ছবি? কেন, তোর হবু বর এহসান ধ্রুবর? হোয়াট? কিন্তু এটা কিভাবে হতে পারে? ও তো এমন নয়। মানে কি বলতে চাইছিস তুই? অর্পার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। দৌড়ে চলে গেল নিজের বাবা আজাদ চৌধুরীর কাছে। তাকে গিয়ে ধ্রুবর ছবি দেখিয়ে বলল, ড্যাড, এই ছেলেটা কি আমার হবু বর? হ্যাঁ, এটাই তো ধ্রুব। অর্পার চোখ গোল হয়ে আসলো। সে বলল, আচ্ছা, অহনা খন্দকারের কি আরও ছেলে আছে? হ্যাঁ, ওনার তো 2 ছেলে, বড় ছেলে ধ্রুব আর ছোট ছেলে ধীরাজ। অর্পার কাছে এতক্ষণে সবকিছু স্পষ্ট হয়ে যায়। সে আজাদ চৌধুরীর উদ্দেশ্যে বলে, ড্যাড, কাইন্ডলি আমার সাথে এক্ষুনি অহনা খন্দকারের কাছে চলো। অনেক বড় ব্লান্ডার হয়ে গেছে। মানে তুমি প্লিজ চলো আমার সাথে। আমি যেতে যেতে তোমায় সব বলছি। আজাদ চৌধুরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অর্পা তাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে থাকে। ধ্রুব নিজের ঘরে বসেছিল। তার কাছে থাকা সুহানির সকল ছবি এবং চিহ্ন সে একসাথে জমা করেছে। হাতে একটি দিয়াশলাই। ধ্রুব বিড়বিড় করে বলল, আজ তোমার সব স্মৃতি আমার জীবন থেকে চিরতরে মুছে দেব সুহানি। আজ আমি সত্যিকার অর্থে মুভ অন করব। কথাটা বলে ধ্রুব আগুন জ্বালিয়ে দিতে যাবে। এমন সময় ধীরাজ তার রুমে এসে বলে, ভাইয়া দাঁড়াও, এসব কি করছো তুমি? একজন ঠকবাজের চিহ্ন নিজের জীবন থেকে মুছে দিচ্ছি। তুমি ভুল ভাবছ। সুহানি আপু ঠকবাজ নয়, সে পরিস্থিতির শিকার। মানে? ধীরাজ এবার ধ্রুবকে সব সত্য খুলে বলে। সুহানির সাথে অহনা খন্দকার কি কি অন্যায় করেছিল সব খুলে বলে সে। সব শুনে ধ্রুব চরম পর্যায়ে হতবাক হয়। বিস্মিত সুরে বলে, আম্মু এমনটা করতে পারল? এভাবে সুহানি আর আমাকে আলাদা করল? ধীরাজ বলল, আমিও প্রথমে তোমার মতোই অবাক হয়েছিলাম, কিন্তু মানতে কষ্ট হলেও এটাই সত্য। আমি এখনই আম্মুর সাথে কথা বলবো। আম্মুর কাছে আমার অনেক প্রশ্নের জবাব চাই। ধীরাজ ধ্রুবকে আটকিয়ে বলে, আম্মুর সাথে পরে কথা বলবে, আগে সুহানি আপুকে সামলাও। সামলাবো মানে? তোমার এঙ্গেজমেন্টের খবর শুনে সুহানি আপু অনেক কষ্ট পেয়েছে, তাই আপু অনেক কাঁদছে। আমি আপুর বান্ধবী ঈশার কাছ থেকে সব শুনেছি। ধ্রুব সুহানির ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দেয়। সুহানিকে সেও বাহু ধরে আবদ্ধ করে রেখেছে ধ্রুব। সুহানি নিজেকে ছাড়িয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু তার সকল চেষ্টায় ব্যর্থ হচ্ছে। ক্রমশ ধ্রুব তাকে আরও কাছে টেনে নিচ্ছে। গায়ে জোরে না পেয়ে সুহানি এবার চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। কেন এসেছেন আপনি এখানে? আজ তো আপনার এঙ্গেজমেন্ট হওয়ার কথা। ধ্রুব মৃদু হেসে বলে, সেই জন্যই তো এসেছি। মানে? ধ্রুব নিজের পকেট থেকে একটি ডায়মন্ড রিং বের করে। এঙ্গেজমেন্ট উপলক্ষে এই রিংটা কিনেছিল সে। রিংটা সুহানির হাতে পরিয়ে দেয় ধ্রুব। সুহানি হতবিহ্বল হয়ে যায়। এই পরিস্থিতিতে কি করবে সেটা তার মাথায় আসছিল না। ধ্রুব সুহানির হাতে আলতো করে চুমু খেয়ে বলে, ধ্রুব শুধুই সুহানির। তুমি কি করে ভাবলে আমি অন্য কাউকে আপন করে নেব? সুহানি অস্ফুট স্বরে বলে ওঠে। কিন্তু পুরো কথা সম্পূর্ণ করার আগেই ধ্রুব হাত দিয়ে চেপে ধরে সুহানির মুখ। এরপর বলে,
আমি সব সত্য জেনে গেছি সুহানি। ধীরাজ আমায় সব বলেছে। সুহানির কাছে এবার সবটা স্পষ্ট হয়। ধ্রুব পুনরায় সুহানির উদ্দেশ্যে বলে, তুমি কেন 6টা বছর আমার কাছ থেকে সবকিছু গোপন রাখলে সুহা? তুমি জানো না এই দূরত্ব কতটা পোড়া ছিল আমায়? তুমি না একটা দিন আমার কাছে 1000 আলোকবর্ষের সমান ছিল। সুহানি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে লুটিয়ে পড়ে ধ্রুবর বুকে, ফুপিয়ে কেঁদে বলে, আমি অনেক কষ্ট পেয়েছি ধ্রুব, কিন্তু পরিস্থিতির কাছে আমি অসহায় ছিলাম। ধ্রুব আলতো করে সুহানির মুখটা নিজের কাছে নিয়ে এসে তার কপালে চুমু দিয়ে বলে, অতীতকে মাটি চাপা দিয়ে দাও সুহা। এখন আমরা আমাদের সুন্দর বর্তমান আর ভবিষ্যৎ সাজাব। সুহানির মুখে হাসির রেখা ফুটে ওঠে, আবার হঠাৎ করে কর্পূরের মতো মিলিয়ে যায় সেই হাসি। সুহানি ধ্রুবর থেকে কিঞ্চিত দূরে সরে এসে বলে, যতক্ষণ না পর্যন্ত অহনা খন্দকার অতীতের করা অন্যায়গুলোর কারণে আমার কাছে ক্ষমা চাইবেন, ততদিন আমি তোমার কাছে যেতে পারবো না ধ্রুব। ধ্রুব সুহানিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এখন আর কোনো চিন্তা করো না তুমি সুহা, আমি আম্মুকে বোঝাবো। আম্মু তোমার কাছে ক্ষমা চাইবেই। সুহানি খুশি হয়ে যায়। অর্পা আজাদ চৌধুরীর সহিত উপস্থিত হয়েছে অহনা খন্দকারের সামনে। অর্পাকে দেখেই অহনা খন্দকার বলে ওঠেন, অর্পা মা তুমি, এসো এসো, আমার কাছে এসো। কিছু বলতে চাও? ইয়া, আপনার সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? আমি আপনার বড় ছেলে ধ্রুবকে বিয়ে করতে পারবো না। অহনা খন্দকার চমকান। বিষয়ে পরিপূর্ণ তার মুখের অবয়ব। তিনি উদ্বিগ্ন হয়ে শুধালেন, কেন অর্পা, কোনো সমস্যা হয়েছে কি? তাহলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো, কিন্তু এভাবে বিয়েটা ভেঙে ফেলার কথা বলো না। অর্পা বিরক্তির সাথে মুখ থেকে জাতীয় শব্দ উচ্চারণ করে বলে, আসল সমস্যা এটাই যে আমি আপনার বড় ছেলে ধ্রুবকে না, ছোট ছেলে ধীরাজকে বিয়ে করতে চাই। অহনা খন্দকারের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হয়। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে থাকেন। আজাদ চৌধুরীকে অর্পা আসার সময় সব বলে দিয়েছে, তাই তিনি অহনা খন্দকারের উদ্দেশ্যে বলেন, আমার মেয়ে যেহেতু আপনার ছোট ছেলেকে পছন্দ করে, তাই বিয়েটা তার সাথে দিতে চায়। অহনা খন্দকার রেগে গিয়ে বলেন, এসব কি নাটক হচ্ছে? আমি অর্পাকে আমার বড় ছেলের বউ হিসেবে পছন্দ করেছিলাম, আর এখন আপনারা এসে বলছেন আমার ছোট ছেলের সাথে বিয়ে দিতে। মগের মূল্যক পেয়েছেন নাকি? এসব চলবে না। আজাদ চৌধুরী গম্ভীর গলায় বললেন, আমি ছোটবেলা থেকে আমার মেয়ের সকল আবদার পূরণ করেছি, এবারও তার অন্যথা হবে না। আপনি যদি আপনার ছোট ছেলের সাথে অর্পার বিয়ে দিতে না চান, তাহলে আমাদের কোম্পানি আপনার কোম্পানির সাথে সকল কন্ট্রাক্ট বাতিল করবে। আপনাকে কিছু সময় দিচ্ছি, ভেবে দেখুন কি করবেন। কথাটা বলে তিনি অর্পাকে উদ্দেশ্য করে বলেন, এসো আমার সাথে। অর্পা তার বাবার সাথে যেতে থাকে। যেতে যেতে বলে, তোমার কি মনে হয় ড্যাড, অহনা খন্দকার কি রাজি হবেন? আজাদ চৌধুরী বিদঘুটে হাসি দিয়ে বলেন, রাজি না হয়ে যাবে কোথায়? আমাদের কোম্পানি যদি ওনার কোম্পানির সাথে সকল ডিল এবং কন্ট্রাক্ট বাতিল করে, তাহলে তো ওনাকে পথে বসতে হবে। এদিকে অহনা খন্দকার যেন অকল পাথারে পড়ে যান। এখন তার শ্যামরাখি না কোলরাখি অবস্থা। নিজের তিল তিল করে গড়ে তোলা অবস্থান ধরে রাখার জন্য আপাতত আজাদ চৌধুরীর কথা মেনে নেওয়া ছাড়া তার হাতে অন্য কোনো উপায় নেই। তার নানান ভাবনা চিন্তা শেষে তিনি ধীরাজের রুমের দিকে অগ্রসর হন। ধীরাজ সবেমাত্র ধ্রুবর সাথে ফোনে কথা বলল। ধ্রুব বাসার দিকে আসে। এখানে এসে সে অহনা খন্দকারের সাথে যা বোঝাপড়া করবে। এর মধ্যেই অহনা খন্দকার ধীরাজের রুমে এসে বলে, তোমার সাথে কিছু জরুরি কথা আছে ধীরাজ। বলো। অহনা খন্দকার কিছুটা ভেবে বলেন, তুমি চাও তো যে আমি সুহানির কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করে নিই? হ্যাঁ আম্মু, একমাত্র তুমি পারো সবকিছু ঠিক করতে। সুহানি আপু একমাত্র তখন ধ্রুব ভাইয়ার জীবনে ফিরবে যখন তুমি ওর কাছে ক্ষমা চাইবে। বেশ, আমি ক্ষমা চাইব সুহানির কাছে। ধ্রুব সুহানির বিয়েতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আজাদ চৌধুরীর মেয়ে অর্পাকে বিয়ে করতে হবে, তাহলে আমি তোমার সব কথা মেনে নেব। ধীরাজ বিস্ময়ে থ হয়ে যায়, বলে ওঠে, এটা কেমন শর্ত আম্মু? আমি যা বলছি তাই। এটা হতে পারে না, আমি মানব না এই শর্ত। তাহলে আমিও মরে গেলেও সুহানির কাছে ক্ষমা চাইব না। আর না, ধ্রুব সুহানি কখনো এক হতে পারবে
ধীরাজ অস্ফুট স্বরে বলে, আম্মু। অহনা খন্দকার মিনমিনে স্বরে বললেন, তোমাকে আমি ভাবার সময় দিচ্ছি, তুমি ভেবে দেখো কি করবে। ধীরাজ ব্যথাতুর কণ্ঠে বলে, সুহানী আপু ঠিকই বলেছিল, তুমি মা হিসেবে একদম জঘন্য। আমি এমনই বেটা, আমার কাছে সবার আগে আমার নিজের স্বার্থ। ধীরাজ আর কোনো উপায় খুঁজে পেল না। সে চায় যে করে হোক সুহানী আর ধ্রুবকে এক করতে। তাই নিজের জীবনে অনেক বড় একটি ত্যাগ করার সিদ্ধান্ত নিল ধীরাজ। মেনে নিল তার মায়ের শর্ত। অহনা খন্দকারের উদ্দেশ্যে বলল, বেশ, তাহলে তোমার স্বার্থই চরিতার্থ হোক। তোমার স্বার্থপরতা না হয় আমি নিজেকে বলি দিলাম, তা অন্তত ভাইয়া সুখী হোক। অহনা খন্দকার ধীরাজের মাথায় হাত বুলিয়ে বলেন, দ্যাটস লাইক এ গুড বয়। বলেই তিনি হাসি মুখে বিদায় নেন। অহনা খন্দকার চলে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ে ধীরাজ। তার চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে আসে। একজন পুরুষ সাধারণত অল্পতেই কাঁদে না, তাদের অশ্রু বর্ষণ তখনই হয় যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। ধীরাজ সেই ছোটবেলা থেকে অনেক আত্মত্যাগ করেছে শুধুমাত্র ধ্রুবর জন্য। ধ্রুব সুহানীকে পাওয়ার জন্য নিজের ডাক্তার হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছে, আর ধীরাজ নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ধ্রুবর সেই স্বপ্নকে আঁকড়ে ধরেছে শুধুমাত্র নিজের ভাইকে খুশি করার জন্য। কেননা তাদের বাবার ইচ্ছে ছিল তাদের দু ভাইয়ের একজনকে অন্তত ডাক্তার বানানোর। আর আজ আরও একবার ধ্রুবর খুশির জন্য নিজের জীবনের সবথেকে বড় ত্যাগ করে দিল ধীরাজ। ধ্রুব আজ অহনা খন্দকারের মুখোমুখি। সেও মায়ের থেকে অনেক প্রশ্নের জবাব দেয় তার। রাগে তার চোখ মুখ শক্ত হয়ে গেছে। ধ্রুবর পানে তাকাতে ভয় পেয়ে গেলেন অহনা খন্দকার, কিন্তু খুব সহজেই নিজেকে সামলে নিলেন। প্রস্তুত হলেন পরিস্থিতি সামলানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার। ধ্রুব তার মাকে রাগী কণ্ঠে শুধাল, কেন এমন করলে তুমি আম্মু? নিজের অতীতের জন্য তুমি আমাকে আর সুহাকে আলাদা করলে। এমনটা করে কি লাভ পেলে তুমি? বেটা, আমার কথা শোনো। আর কি শুনবো আম্মু? তোমার আর কি বলার আছে? আমি নিজের ভুল বুঝতে পেরেছি বেটা। আমাকে সুহানির কাছে নিয়ে চল বেটা। আমি ওর কাছে ক্ষমা চাইব, যাতে সবটা আবার স্বাভাবিক হয়। কি স্বাভাবিক হবে আম্মু? তুমি কি পারবে আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়া 6টি বছর ফিরিয়ে দিতে? নাকি আমাদের কষ্টের দাম দিতে পারবে? ভাগ্য ভালো আমরা দুজনেই এখনো অবিবাহিত। যদি সুহানি বা আমার অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তখনই কি তুমি সব ঠিক করে দিতে পারতে? অহনা খন্দকার কুমিরের কান্না শুরু করেন। বলতে থাকেন, স্বার্থপরতা আমাকে অন্ধ করে দিয়েছিল বেটা। আমি ঠিক ভুলের সমীকরণটা বুঝতে পারিনি। একবার শুধু আমায় সুহানির কাছে নিয়ে চলো। আমি প্রয়োজনে ওর পা ধরে ক্ষমা চাইব। ধ্রুব হত বিয়েবল হয়ে তাকায় নিজের মায়ের দিকে। তার অভিব্যক্তি এমন, সহজে কেউ ধারণা করতে পারবে না এটা সত্য নয় অভিনয়। ধ্রুবও পারল না, বরঞ্চ অহনা খন্দকারের উদ্দেশ্যে বললেন, আমি সুহাকে নিজের সাথে নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম তোমাকে হয়তো অনেক জোর করতে হবে ওর কাছে ক্ষমা চাওয়ানোর জন্য, কিন্তু থ্যাঙ্কস গড যে তুমি সবটা নিজে থেকেই বুঝতে পেরেছ। এখন আমি অনেক রিলিফ ফিল করছি। আমি এক্ষুনি সুহানের কাছে যাচ্ছি, ওর কাছে ক্ষমা চাইতে হবে আমায়। কথাটা বলেই অহনা খন্দকার নিজ রুম থেকে বেরিয়ে আসেন। চোখের জল মুছে বলেন, মাঝে মাঝে বৃহৎ স্বার্থে এমন ছোট ছোট ত্যাগ মেনে নিতেই হয়। আমিও না হয় আজ ওই সুহানির কাছে ক্ষমা চাইলামই, কিন্তু এত সহজে সুহানিকে সুখী হতে আমি দেব না। একবার শুধু পরিস্থিতিকে আমার ফেভারে আসতে দাও, তারপর আমিও সবকিছুর হিসাব নেব। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে ড্রয়িং রুমে চলে আসেন অহনা খন্দকার। সোফায় বসে অপেক্ষামান থাকা সুহানি তাকে দেখে উঠে দাঁড়ায়। অহনা খন্দকার প্রস্তুত হন নিজের ইগোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। সুহানের সামনে এসে নিজের মনের সাথে লড়াই করে তার সামনে হাত জোড় করে বলেন, আমাকে ক্ষমা করে দিও সুহানি। আমি অতীতে তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক বাজে কথা বলেছি, ধ্রুবর থেকে তোমাকে দূরে যেতে বলেছি। সত্যি আমি মা হিসেবে অনেক খারাপ। আমার ছেলেটা এতগুলো দিন শুধুমাত্র আমার জন্য অনেক কষ্ট ভোগ করেছে। আমি অতীত তো বদলাতে পারবো না, কিন্তু আজ মন থেকে নিজের কৃতকর্মের জন্য হাত জোড় করে তোমার থেকে ক্ষমা চাইছি। পারলে আমায় মাফ করে দিও, আর ফিরে এসো আমার ধ্রুবর জীবনে। ওর জীবনটা আবার রঙিন করে দাও। সুহানি আজ প্রাণোচ্ছল হাসি দেয়, হৃদয় জুড়িয়ে দেয় সেই হাসি। আজ যেন সে এতদিনের এত গ্লানি এত অপমানের প্রলেপ পেল। তার মন থেকে আজ বড় একটা বোঝা হালকা হলো। সুহানি অহনা খন্দকারের হাত আলতো করে স্পর্শ করে বলল, আমার মনে আপনার জন্য আর কোনো অভিযোগ নেই। আমার বাবা আমাকে শিখিয়েছিলেন ক্ষমাশীল হতে। শুধু তাই নয়,
তিনি আমাকে বলেছিলেন কোনোদিন যদি আপনি আমার কাছে ক্ষমা চান তাহলে যেন আমি আপনাকে মাফ করে দেই। আমি সেই কথা মেনে নিয়েছিলাম, তাই আজ মন থেকে মাফ করলাম আপনাকে। এখন ধ্রুবর জীবনে ফিরে আসতেও আমার আর কোনো বাধা নেই। অহনা খন্দকার সুহানীকে আলিঙ্গন করেন, বলেন, আজ আমার সত্যি খুব শান্তি অনুভব হচ্ছে। কিছু সময়ের মধ্যে ধ্রুব চলে আসে সেখানে। সুহানী ও অহনা খন্দকারকে এভাবে দেখে সে অনেক খুশি হয়, তবে অভিমানী সুরে বলে ওঠে, বা নিজের ছেলেকে ফেলে হবু বৌমাকে আদর করা হচ্ছে। অহনা খন্দকার বলে ওঠেন, তুমিও চলে আসো, হিংসুটে কোথাকার। অতঃপর ধ্রুব এসে জড়িয়ে ধরেন তাকে। সবার একাগ্রতায় খুব সুন্দর একটি দৃশ্যের সাক্ষী হয় ধীরাজ। দোতলা থেকে দৃশ্যটি দেখে তার অধরে ফুটে ওঠে স্মিত হাসি রেখা। অতঃপর সে বলে, এই খুশির জন্য আমি আরও অনেক বড় স্যাক্রিফাইস করতেও রাজি আছি। এদিকে অহনা খন্দকারের মনে চলছে অন্য ভাবনা। তিনি ভাবছেন কিভাবে পরিস্থিতিকে নিজের আওতায় আনবেন। সুহানী ও ধ্রুবকে এক করা তার উদ্দেশ্য নয়, বরঞ্চ তিনি চান তার দুই ছেলেকেই নিজের পছন্দমতো মেয়ের সাথে বিয়ে দিতে। ধ্রুব ও সুহানী একসাথে বসে আছে একটি রেস্টুরেন্টের মধ্যে। আজ পুণ্যমিলনের খুশি উপভোগ করছে দুজনে। ধ্রুব সুহানীর হাতে হাত রেখে বলে, জানো সুহা, আমি ঠিক এই দিনটারই অপেক্ষায় ছিলাম, যেদিন তুমি আর আমার সব বাধা ডিঙিয়ে এক হব। সুহানী স্মিত হাসিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে। ধ্রুব হঠাৎ করে সুহানীর সামনে হাঁটু গেড়ে বসে, অতঃপর বলে, উইল ইউ ম্যারি মি? সুহানী মুখের হাসি বজায় রেখে জবাব দিতে যাবে, এমন সময় কি মনিকারও যেন চুপসে যায়। সুহানীর থেকে কোনো উত্তর না পেয়ে ধ্রুব উদ্বেগ প্রকাশ করে বলে, কি হলো, কিছু বলছো না কেন? আমি এভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না ধ্রুব। কেন? আমার বাবা মারা গেছেন, এখন আমার ভাই আর ভাবি আমার অভিভাবক। তাদের অনুমতি না নিয়ে আমি তোমার সিদ্ধান্তে রাজি হতে পারি না। ও, এই ব্যাপার, আগে বলবে তো। কোনো ব্যাপার না, তুমি চলো আমার সাথে। আমি এক্ষুনি তোমার ভাই ভাবির সাথে কথা বলতে চাই। আমি তো ছেলে হিসেবে খারাপ না, তারা নিশ্চয়ই নারাজ হবে না। সুহানী দ্বিধা প্রকাশ করে বলে, আমি নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। একে ভাইয়াকে আমি আমার এয়ার হোস্টেজ হওয়ার মিথ্যে বলেছি, তার উপর এখন আবার বিয়ে। তুমি কোনো চিন্তা করো না সুহানী, আমি আছি তো। আজ তুমি ওনাদের সব সত্য বলবা, চলো আমার সাথে। ধ্রুবর কথায় সুহানী ভরসা পায়, অতঃপর তার সহিত যেতে লাগে। সোহানীদের নারায়ণগঞ্জের বাসায় ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে আছে ধ্রুব ও সোহানী। তাদের মুখোমুখি বসে আছে মীরা। মীরা ধ্রুবর দিকে কফি বাড়িতে বলে, আপনি তো কিছুই খাচ্ছেন না, এই কফিটা খান। সীমান্তর ফেরার সময় হয়ে এসেছে। মীরা কথাটা বলতে না বলতেই কলিং বেল বেজে ওঠে। মীরা গিয়ে দরজা খুলতে দেখতে পায় সীমান্ত এসেছে। মীরা স্মিথ হাসি দিয়ে বলে, তুমি জলদি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসো, অনেক জরুরি কথা আছে। সীমান্ত অনেক টায়ার্ড ছিল, তাই বেশি কথা না বাড়িয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। অতঃপর ড্রয়িং রুমে চলে আসে। ধ্রুব সুহানীকে দেখে অবাক হয়। সুহানীর উদ্দেশ্যে বলে, তুই হঠাৎ এভাবে না জানিয়ে চলে এলি কেন? আসতে পারি না? তোমার মনে নেই তুমি আমাকে বলেছিলে আমার পছন্দমতো ছেলেকে তোমার সামনে নিয়ে আসতে? আজ আমি তাই করেছি। বলে ধ্রুবর দিকে তাকায় সুহানী। সুহানীর দৃষ্টি অনুসরণ করে সীমান্ত ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব সুহানীর হাতে হাত রেখে ভরসা দেয়। মীরাও চোখের ইশায় সান্ত্বনা দেয়। তাই সুহানী সাহস নিয়ে বলে, তোমাকে একটা সত্য জানানোর ছিল। আমি কোনো প্রাইভেট কোম্পানিতে জব করি না, আমি একজন এয়ার হোস্টেজ। সহসাই সীমান্তর মুখের অভিব্যক্তি বদলে যায়। ক্রোধের সহিত সুহানীর দিকে তাকায় সে। চিৎকার করে বলে, তুই আমাকে এভাবে ঠকালি কেন? ধ্রুব বলে ওঠে, প্লিজ কাম ডাউন, ওর পুরো কথাটা আগে শুনুন। তুমি সেই ছেলেটা না ধ্রুব, যার জন্য আমার বাবা মারা গিয়েছিলেন? সুহানী, তুই একে তো আমার এত বড় ধোকা দিলি, তার উপর এই ছেলেটাকে বিয়ে করতে চাস? সুহানী সীমান্তর কাছে এসে তার হাত ধরে বলে, ভাইয়া প্লিজ আমার পুরো কথাটা শোনো আগে। কি শুনবো আমি? কি শোনার আছে আর? আমি তোমার থেকে কিছু লুকাতে চাইনি, কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার এয়ার হোস্টেজ হওয়ার কথাটা তুমি যদি না মেনে নাও। সীমান্ত ধ্রুবর পানে তাকিয়ে বলে, এই প্রসঙ্গে না হয় পরে কথা বলছি, আগে তুই আমাকে এই ছেলেটার ব্যাপারে বল। এই ছেলেটার মাই তো বাবাকে আর তোকে অনেক অপমান করেছিল,
যার কারণে বাবা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং পরে মৃত্যুর মুখে ঢলে পড়েন। তারপরে তুই এই ছেলেটাকে ভালোবাসিস আর বিয়ে করতে চাস? ভাইয়া, তুমি ভুল বুঝছো। ধ্রুবর তো এখানে কোনো দোষ নেই। না, ওর কোনো দোষ নেই। দোষ তোর। তুই একটা লোভী ও স্বার্থপর মেয়ে। তুই নিজের স্বার্থের জন্য আমাকে মিথ্যা বলে এয়ার হোস্টেজ হয়েছিস, আর এখন ঠিক একই কারণে এই ছেলেটাকে বিয়ে করতে চাইছিস। ভাইয়া, চুপ। আমাকে একদম ভাইয়া বলে ডাকবি না। আমি তোর কোনো ভাই নই। আজ থেকে জানবি তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সুহানের চোখে জল চলে আসে। সে অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, ভাইয়া, তুমি আমায় এভাবে বলতে পারলে? মীরা সীমান্তকে বোঝানোর জন্য বলে, আমি জানি তুমি রাগের মাথায় এসব বলছো। একটু ঠান্ডা মাথায় সবটা ভাবো। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি মীরা। আজ থেকে সুহানির সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, তুমি যদি আমার কথা অমান্য করে ওর সাথে যোগাযোগ বজায় রাখো, তাহলে আমি তোমার সাথেও সব সম্পর্ক ত্যাগ করব। সীমান্ত সীমান্ত আর কোনো কথা না বলে চলে যায়। সুহানি, ধ্রুব, মীরা সবাই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। মীরা সুহানিকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার ভাই এখন একটু রেগে আছে, তাই এভাবে বলছি। দেখবে সব ঠিক হয়ে যাবে। সুহানি সবার কথা শুনে খানিকটা ভরসা পায়। ধ্রুব সুহানিকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন চলো এখান থেকে। তোমার ভাইয়ের রাগ কমে গেলে আবার আসব। সুহানি মাথা নাড়ায়, যার অর্থ সে যাবে। অতপর দুজনে একই সাথে রওনা দেয়। সুহানিকে নিয়ে ঘোরার জন্য একটি সুন্দর পার্কে যায় ধ্রুব। সুহানি জিজ্ঞেস করে, এখানে নিয়ে এলে কেন? ধ্রুব স্মিথ হেসে জবাব দেয়, তোমার মন ভালো করার জন্য। তোমার উদাস চেহারা আমার একদম ভালো লাগছে না, তাই আমি তোমাকে খুশি করার জন্য এখানে নিয়ে এসেছি। ধ্রুব তার কথা এত ভাবে দেখে সুহানিও অনেক আনন্দ পায়। তার অধরের হাসির দেখা মেলে। অতপর দুজনে পার্কের মধ্যে যায়। সুহানি ও ধ্রুব একে অপরের হাত ধরে হাঁটছিল। পার্ক জুড়ে ছিল বিভিন্ন ফুল আর ফলের গাছের সমাহার। সুহানির অনেক ভালো লাগছিল সেগুলো দেখতে। কিছু দূরে গিয়ে দুজনে একটি বসার জায়গা পেয়ে বসে পড়ে। ধ্রুব সুহানির হাতটা আলতো করে স্পর্শ করে বলে, তোমার সাথে কাটানো সময়গুলো আমার কাছে অনেক মধুর লাগে যেন। নিজেকে অনেক সুখী লাগে তখন। আমারও। ধ্রুব কিছুক্ষণ চুপ থেকে শুধায়, আচ্ছা, আমাদের বিয়ের পর হানিমুনে কোথায় যাওয়া যায় বলো তো? আমি তো চাই প্যারিসে যেতে। আমার খুব ভালো লাগে। বেশ কয়েকবার প্যারিসে গিয়েছিলামও ঘুরতে। সুহানির মুখটা হঠাৎ করে শুকনো হয়ে যায়। ধ্রুব সেটা খেয়াল করে বলে, তোমাকে এমন দেখাচ্ছে কেন সুহা? সুহানি সংকোচ নিয়ে বলে, আমার মন কেন জানি কো ডাকছে। আচ্ছা, আমাদের বিয়েটা হবে তো? এমন কথা কেন ভাবছো তুমি? দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ভাইয়া যদি মত না দেয়, তাহলে তো আমার পক্ষে বিয়েটা করা সম্ভব হবে না। তুমি তো জানো, বাবার মৃত্যুর পর ভাইয়াই আমার সবকিছু। তোমার ভাইয়া নিশ্চয়ই রাজি হবে। দেখে নিও, তাই যেন হয়। আমিও তাই চাই। সকলের অনুমতি নিয়ে আমরা একটি সুখী দাম্পত্য জীবনের সূচনা করব। ধ্রুব গড়িতে টাইম দেখে বলে, এখন বাড়িতে চলো। রাতে আবার আমার একটা ফ্লাইট আছে। তোমারও আছে মেবি। লেটস গো। ধীরাজের মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থেকে তার জন্য অপেক্ষামান ছিল অর্পা। ধীরাজ চলে আসতে অর্পা খুশি হয়ে গেল। অতপর ধীরাজের সামনে গিয়ে দাঁড়ালো। ধীরাজ বিরক্তিতে ভ্রুকুচকে তাকালো। অর্পার উদ্দেশ্যে বলল, আপনি এখানে? অর্পা সানগ্লাসটা খুলে বেশ ভাব নিয়ে বলল, তোমার সাথে দেখা করতে এলাম। সামনে তো আমাদের বিয়ে হতে চলেছে, তাই আমাদের একত্রে সময় কাটানো প্রয়োজন। আর তুমি আমাকে আপনি করে বলছো কেন? হবুর স্ত্রীকে কেউ আপনি করে বলে নাকি? ধীরাজ বিরক্ত বোধ করে, বলে, আপনার সাথে এখনও আমার বিয়ে হয়নি, তাই আমি আপনাকে তুমি বলতে পারবো না। এখন সরে দাঁড়ান। আমার পর থেকে আমি অনেক টায়ার্ড। বাসায় গিয়ে রেস্ট নিতে হবে। ধীরাজ যেতে নিতেই অর্পা তার হাত টেনে ধরে বলে, আমি তোমার কোনো কথা শুনছি না মিস্টার। আমি এখানে তোমাকে নিতে এসেছি। এখন তাই তোমাকে আমার সাথে যেতে হবে। অর্পার এমন জেদ দেখে ভরকে যায় ধীরাজ। অর্পাকে মৃদু ধাক্কা দিয়ে বলে, আপনি কি বাংলা বোঝেন না? একবার আমি বলেছি যেতে চাই না, এর মানে আমি যাব না। কেন জোর করছেন আমায়? ফর গডস, আমাকে যেতে দিন। তুমি যেখানে যাবে আমিও তোমার সাথে যাব। তোমার পিছু আমি এত সহজে ছাড়ব না। মাইন্ড ইট। তোমাকে আমার হতেই হবে। আমি কখনোই মন থেকে আপনাকে মেনে নেব না।
অর্পা হেসে বলে, আমি চ্যালেঞ্জ নিতে খুব পছন্দ করি। আজ তোমার সাথেও একটা চ্যালেঞ্জ নিলাম। তুমি আমাকে ভালোবাসবে, নিজের থেকে বেশি ভালোবাসবে আমায় একদিন। এটা আমার চ্যালেঞ্জ। কথাটা বলেই অর্পা চলে যায়। চলবে গল্প প্রেমের উড়ান, দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।